প্রিয় শিক্ষার্থী, কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো। পরম করুণাময়ের কৃপায় আমিও ভালো আছি। পল্লবী মহিলা ডিগ্রি কলেজে অনলাইন ক্লাস কার্যক্রমে তোমাদের সবাইকে স্বাগত। প্রিয় শিক্ষার্থী, আজকে আমরা বিবিএ অনার্স প্রথম বর্ষের শিক্ষার্থীদের মাইক্রো ইকোনমিক্স ক্লাস নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। তোমরা জানো, আমরা মাইক্রো ইকোনমিক্সের যে অধ্যায়টা নিয়ে আলোচনা করেছিলাম গত ক্লাসে, আজকেও সে একই অধ্যায় নিয়ে তোমাদের সাথে আলোচনা হবে। সেটি হচ্ছে অ্যানালাইসিস অফ কস্ট, অর্থাৎ ব্যয় বিশ্লেষণ। শিক্ষার্থী, তোমরা যারা নিয়মিত ক্লাস করতেছো তারা অবশ্যই জানো যে আমরা প্রত্যেকটি ক্লাস ধারাবাহিকভাবে একটি অধ্যায়ে প্রত্যেকটি গুরুত্বপূর্ণ বিষয় আমরা ধারাবাহিকভাবে তোমাদের সামনে আলোচনা করে থাকি। সেই অবস্থায় আজকে যে ব্যয় বিশ্লেষণ চ্যাপ্টারে আমরা যে বিষয়গুলো নিয়ে আলোচনা করব, তোমরা জানো যে গত ক্লাসে আমরা এলএসসি এবং এসএসসি উপর তোমাদের সাথে আলোচনা করেছি। আজকে আমরা তোমাদের সাথে আলোচনা করব প্ল্যান্ট, ফার্ম এবং শিল্প, এই তিনটি বিষয় কিভাবে পরস্পরের সাথে জড়িত, বা তিনটি বিষয় কিভাবে একই মনে হলেও বিষয়গুলো আলাদা আলাদা, সেই বিষয়ে তোমাদের সাথে বিস্তারিত আলোচনা। চলো শিক্ষার্থী বন্ধুরা, আমরা পড়াশোনায় চলে যাই। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা বোর্ডে দেখতে পাচ্ছ যে এখানে প্ল্যান্ট, ফার্ম এবং শিল্প, এই তিনটি বিষয় এখানে আমরা দেখতে পাচ্ছি যে প্ল্যান্ট, ফার্ম অ্যান্ড ইন্ডাস্ট্রি, এই তিনটি বিষয় কিভাবে কাজ করে, বা এই তিনটি বিষয় একে অন্যের সাথে কতটুকু যুক্ত বা একটি আরেকটির সাথে কতটুকু পৃথক, সেই বিষয়গুলো আমরা প্রথমে আপাত দৃষ্টিতে বিষয়গুলো একই মনে হতে পারে। ফার্ম হচ্ছে যে সাধারণ অর্থে ফার্ম কোনো একটি পণ্যের উৎপাদনে নিয়োজিত প্রতিষ্ঠানকে বলা হয় ফার্ম। তবে ফার্ম শুধু উৎপাদন পরিচালনাই করে না, উৎপাদনের উপকরণ সমূহ ক্রয় থেকে শুরু করে এবং পণ্য বিক্রয়ের ব্যবস্থা করা পর্যন্ত ফার্মের মূল উদ্দেশ্য হচ্ছে মুনাফা সর্বোচ্চ করা। সুতরাং আমরা বলতে পারি যে উৎপাদন প্রতিষ্ঠান মুনাফা সর্বোচ্চকরণের উদ্দেশ্যে উপকরণ সংগ্রহ করে পণ্য উৎপাদন করে বিক্রয়ের ব্যবস্থা করে তাকে বলা হয় ফার্ম। অর্থাৎ আমরা এক কথায় বলতে পারি, যে উৎপাদন প্রতিষ্ঠান মুনাফা সর্বোচ্চকরণের উদ্দেশ্যে উপকরণ সংগ্রহ করে পণ্য উৎপাদন করে বিক্রয়ের ব্যবস্থা করে তাকে ফার্ম বলে। ফার্ম অবশ্যই বাণিজ্যিক প্রতিষ্ঠান, ফার্ম অবশ্যই একটি বাণিজ্যিক প্রতিষ্ঠান, কারণ ফার্ম মুনাফার ভিত্তিতেই উৎপাদন পরিচালনা করে। মুনাফা হবে তো উৎপাদন চলবে, মুনাফা নেই তো উৎপাদন বন্ধ করে দিবে। এই হচ্ছে ফার্মের মূল উদ্দেশ্য। অর্থাৎ শিক্ষার্থী বন্ধুরা, একটু লক্ষ্য করো যে ফার্ম কি করে, তার উদ্দেশ্য কি? তার উদ্দেশ্য হচ্ছে মুনাফা সর্বোচ্চ করা। আর এই মুনাফা সর্বোচ্চকরণের জন্য সে কি করে?
পণ্য উৎপাদনের জন্য সে প্রথমে কি করে, উপকরণ সংগ্রহ করে। অর্থাৎ যে উপকরণ দ্বারা সে উৎপাদন কার্য পরিচালনা করবে, প্রথমেই সেই উপকরণগুলো সংগ্রহ করে। উপকরণ সংগ্রহ করে সে মুনাফা সর্বোচ্চকরণের উদ্দেশ্যে, তার মূল উদ্দেশ্য হচ্ছে মুনাফা সর্বোচ্চকরণ। সেই মুনাফা সর্বোচ্চকরণের উদ্দেশ্যে সে প্রথমে কি করে, পণ্যের উপকরণ বা উপাদান সংগ্রহ করে। সেই উপকরণ সংগ্রহ করে কি করে, উৎপাদন পরিচালনা করে। উৎপাদন পরিচালনা করার পরে সে বিক্রয়ের ব্যবস্থা করে। এটি তিনটি কাজ, অর্থাৎ পণ্য সংগ্রহ, উৎপাদন কার্য পরিচালনা এবং বিক্রয়ের ব্যবস্থা। এই তিনটি বিষয় সে একসাথে করে থাকে। এই জন্য কেন করে, তার উদ্দেশ্য হচ্ছে মুনাফা। মুনাফা হবে তো উৎপাদন চলবে, মুনাফা হবে না তো উৎপাদন বন্ধ করে দিবে। এরই ভিত্তিতে একটি ফার্ম পরিচালনা হয়ে থাকে বা পরিচালিত হয়ে থাকে। এখন আমরা জানবো যে ফার্ম বিভিন্ন ধরনের হতে পারে। যে এই যে ফার্ম, এটি বিভিন্ন ধরনের বা বিভিন্ন ক্যাটাগরির হতে পারে। প্রথমে বলতে পারি যে মালিকানার ভিত্তিতে ফার্ম। প্রথমেই বলতে পারি যে মালিকানার ভিত্তিতে ফার্ম। ফার্মের ধরন। মালিকানার ভিত্তিতে ফার্ম। তো মালিকানার ভিত্তিতে ফার্ম কি হতে পারে? প্রথমে এক মালিকানাধীন ফার্ম। এক মালিকানাধীন ফার্ম। দুই হচ্ছে অংশীদারি ফার্ম। অংশীদারি ফার্ম। তিন যৌথ মূলধনী ফার্ম। চার হচ্ছে সরকারি ফার্ম। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা এখানে মালিকানার ভিত্তিতে যখন ফার্মের শ্রেণীবিভাগ বা ফার্মের ধরনের কথা বলা হয়েছে, সেখানে বলা হয়েছে যে প্রথমে আছে এক মালিকানাধীন ফার্ম, তারপরে আছে অংশীদারি ফার্ম, যৌথ মূলধনী ফার্ম এবং সরকারি ফার্ম। এইগুলো মালিকানার ভিত্তিতে ফার্মের ধরন বা শ্রেণীবিভাগ, যেটাই বলি না কেন। তার পরবর্তীতে আসবে ফার্মের সংখ্যার দিক থেকে বিভিন্ন ধরনের ফার্ম হতে পারে। ফার্মের সংখ্যার দিক থেকে, অর্থাৎ প্রথমে আমরা দেখলাম মালিকানার ভিত্তিতে ফার্ম, এখন আমরা বলবো যে ফার্মের সংখ্যার দিক থেকে। ফার্মের সংখ্যার দিক থেকে ফার্মের সংখ্যার দিক থেকে প্রথমে আছে পূর্ণ প্রতিযোগিতামূলক ফার্ম। তারপরে হচ্ছে একচেটিয়া প্রতিযোগিতা ফার্ম। একচেটিয়া প্রতিযোগী ফার্ম। তারপরে হলো অলিগোপলি ফার্ম। ডুওপলি ফার্ম। পাঁচ একচেটিয়া ফার্ম।
শিক্ষার্থী বন্ধুরা, আমরা এখন ফার্মের সংখ্যার দিক থেকে, অর্থাৎ সংখ্যার দিক বিবেচনা করলে ফার্ম কয় ধরনের হয় সেই বিষয়গুলো আমরা দেখতেছি। যে প্রথমে বলছে পূর্ণ প্রতিযোগিতামূলক ফার্ম, যেখানে অসংখ্য ফার্ম থাকে সেটাকে সে ধরনের ফার্ম হচ্ছে পূর্ণ প্রতিযোগিতামূলক ফার্ম। তারপরে বলছে একচেটিয়া প্রতিযোগী ফার্ম। একচেটিয়া প্রতিযোগী ফার্মে কি হয়, বহু সংখ্যক ফার্ম থাকে এখানে। তারপরে বলছে অলিগোপলি ফার্ম, যেখানে স্বল্প সংখ্যক বা মুষ্টিমেয় ফার্ম থাকে। তারপরে বলছে ডুওপলি ফার্ম। ডুওপলি ফার্মে কি হয়, যে শুধুমাত্র এখানে দুটি ফার্ম থাকে। ডুওপলি ফার্মে দুটি ফার্ম থাকে। সর্বশেষ যেটি বলছে যে একচেটিয়া ফার্ম, এখানে একটি মাত্র ফার্ম থাকে বা শুধুমাত্র একটি মাত্র ফার্ম থাকবে, সেটি হচ্ছে একচেটিয়া ফার্ম। শিক্ষার্থী বন্ধুরা, পরবর্তীতে আমরা দেখব যে প্লান্টের ভিত্তিতে ফার্ম কয় ধরনের হয়, অর্থাৎ প্লান্টের ভিত্তিতে ফার্ম। প্লান্টের ভিত্তিতে ফার্ম। প্লান্টের ভিত্তিতে ফার্ম কয় ধরনের হয়, দুই ধরনের হয়। এক হচ্ছে সিঙ্গেল প্লান্ট ফার্ম, দুই হচ্ছে মাল্টি প্লান্ট ফার্ম। শিক্ষার্থী বন্ধুরা, আমরা প্লান্টের ভিত্তিতে ফার্ম দেখতেছি যে দুই ধরনের হয়। একটি হচ্ছে সিঙ্গেল প্লান্ট ফার্ম, আরেকটি হচ্ছে মাল্টি প্লান্ট ফার্ম। এই দুই ধরনের ফার্ম হয় প্লান্টের ভিত্তিতে। এখন শিক্ষার্থী বন্ধুরা, প্লান্ট কি? এটা হলো ফার্ম। আমাদের এতক্ষণ আমরা আলোচনা করলাম যে ফার্ম কি এবং ফার্ম কয় ধরনের হয়। ফার্ম বিভিন্ন দিক থেকে, অর্থাৎ তিন ধরনের শ্রেণীবিভাগ আমরা এখানে দেখতে পাই। প্রথমে বলছে যে মালিকানার ভিত্তিতে ফার্ম কয় ধরনের হয়। মালিকানার ভিত্তিতে ফার্ম হয় বিভিন্ন ধরনের। আবার ফার্মের সংখ্যার দিক থেকেও বিভিন্ন ধরনের আমরা ফার্ম দেখতে পাই। সর্বশেষ যেটা বলছে যে প্লান্টের দিক বিবেচনা করলে ফার্ম কয় ধরনের হয়। এখন আমরা দেখব যে প্লান্ট কি। এই প্লান্ট নিয়ে এখন আমরা আলোচনা করব। প্লান্ট কি, যে কোনো একটি ফার্মের প্রতিটি দ্রব্য উৎপাদনের পৃথক পৃথক ক্ষেত্রকে বলা হয় এক একটি প্লান্ট। যেমন একটি প্রসাধনী ফার্মের অধীনে একটি কাপড় কাচা সাবান তৈরির প্রতিষ্ঠান, একটি ডিটারজেন্ট পাউডার তৈরির ক্ষেত্র এবং একটি মশার কয়েল তৈরির প্রতিষ্ঠান থাকতে পারে। এদের প্রত্যেকটি ক্ষেত্র বা প্রতিষ্ঠানকে বলা হয় এক একটি প্লান্ট। অর্থাৎ বলছে যে প্লান্ট হচ্ছে একটি ফার্মের দ্রব্য উৎপাদনের ক্ষেত্রে, অর্থাৎ একটি ফার্মের প্রতিটি দ্রব্য উৎপাদনের যে পৃথক পৃথক ক্ষেত্র থাকে, সেই পৃথক পৃথক ক্ষেত্রকে বলা হয় এক একটি প্লান্ট। আমরা এখানে একটি প্রসাধন উৎপাদনকারী প্রতিষ্ঠান বা ফার্মের কথা বলা হয়েছে, যেখানে কাপড় কাচার সাবানের উদাহরণ দেওয়া হয়েছে, যেখানে বলা হয়েছে ডিটারজেন্ট পাউডার তৈরির কথা বলা হয়েছে, যেখানে মশার কয়েল তৈরির কথা বলা হয়েছে। অর্থাৎ এই প্রত্যেকটি পণ্য উৎপাদনের জন্য যে আলাদা আলাদা ক্ষেত্র রয়েছে, সেই প্রত্যেকটিকে বলা হয় এক একটি প্লান্ট। আর সবগুলো প্লান্ট এর সমন্বয়ে একটি ফার্ম গঠিত হয়। তো শিক্ষার্থী বন্ধুরা, আমরা ইতিমধ্যেই জেনে গেছি যে ফার্ম এবং প্লান্ট এই দুটি বিষয় কি। একটি পণ্যদ্রব্য উৎপাদন করতে একটি ফার্মের ভিতরে প্রতিটি পণ্যদ্রব্য উৎপাদনের ক্ষেত্রে যে আলাদা আলাদা ক্ষেত্র থাকে, সেই প্রত্যেকটি ক্ষেত্রকে এক একটি প্লান্ট বলে। আর সবগুলো প্লান্ট সমন্বিতভাবে কি হয়, দুঃখিত, সবগুলো প্লান্ট সমন্বয়ে একটি ফার্ম গঠিত হয়। একটি ফার্মের অধীনে
একটি প্লান্ট যেমন থাকতে পারে তেমনি আবার একাধিক প্লান্টও থাকতে পারে, অর্থাৎ একটি ফার্মের অধীনে এক বা একাধিক প্লান্ট থাকতে পারে। উদাহরণস্বরূপ আমরা গ্রামীণ ফোন একটি সেল ফোন কোম্পানি, এর অধীনে সারা বাংলাদেশের গুরুত্বপূর্ণ শহর ও বন্দরে কয়েক শত দোকান ও শোরুম আছে। প্রতিটি শোরুমেই গ্রামীণ ফোনের সিম কার্ড বিক্রি করা হয় ও সংযোগ দেওয়া হয়। এক্ষেত্রে গ্রামীণ ফোন হবে একটি ফার্ম এবং প্রতিটি শোরুম হবে এক একটি প্লান্ট। প্লান্টের ভিত্তিতে অবশ্যই ফান্ডকে 4টি ভাগে ভাগ করা যায়। সুপ্রিয় শিক্ষার্থী, আমরা এখন সেই শ্রেণীবিভাগগুলো নিয়ে আলোচনা করব। প্রিয় শিক্ষার্থী, তোমরা এখানে দেখতে পাচ্ছ যে বলা হয়েছে যে প্লান্টের ভিত্তিতে ফার্মকে 4টি ভাগে ভাগ করা হয়েছে। একটি হচ্ছে আনুভূমিক সমন্বিত ফার্ম, তারপর হচ্ছে উল্লম্ব সমন্বিত ফার্ম, সিঙ্গেল প্লান্ট ফার্ম এবং মাল্টি প্লান্ট ফার্ম। আনুভূমিক সমন্বিত ফার্ম কি? যে এ ধরনের ফার্মের অধীনে প্রতিটি প্লান্ট একই ধরনের পণ্য উৎপাদন ও বাজারজাতকরণ করা হয়। কি বলছে? যে আনুভূমিক সমন্বিত ফার্মে কি করা হয়? যে প্রতিটি প্লান্টেই একই ধরনের পণ্য উৎপাদন এবং বাজারজাতকরণ করা হয়। অর্থাৎ এই ধরনের ফার্মের অধীনে প্রতিটি প্লান্টেই একই ধরনের পণ্য উৎপাদন এবং বাজারজাতকরণ করা হয়। উল্লম্ব সমন্বিত ফার্মের কি অবস্থা? যে যখন কোনো ফার্মের অধীনস্থ প্লান্টগুলোতে উৎপাদনের বিভিন্ন পর্যায়ে আলাদা কার্য সম্পাদন করা হয়, তখন তাকে বলা হয় উল্লম্ব সমন্বিত ফার্ম। যেমন একটি পত্রিকা প্রকাশনার কথা বলা যায়। এখানে একটি প্লান্টের অধীনে সংবাদ সংগ্রহ করা হয়, অন্য একটি প্লান্ট প্রুফ দেখা হয়, আরেকটি প্লান্টে ছাপা হয়, দুঃখিত, এবং আরেকটি প্লান্টে তার অধীনে কি করা হয়? সেটি বাজারজাতকরণ করা হয়। কাজেই ওই পত্রিকার প্রকাশনাকে আমরা একটি ভার্টিক্যালি ইন্টিগ্রেটেড ফার্ম বলতে পারি। অর্থাৎ বলছে যে যখন কোনো একটি ফার্মের অধীনস্থ প্লান্টগুলোতে উৎপাদনের বিভিন্ন পর্যায়ে আলাদা কার্য সম্পাদন করে, তখন তাকে উল্লম্ব সমন্বিত ফার্মের বলে। এবং উদাহরণস্বরূপ বলা হয়েছে যে একটি পত্রিকা প্রকাশনার অফিসে কি করা হয়? যে একটি প্লান্ট সংবাদ সংগ্রহ করে, আরেকটি প্লান্ট সেই সংবাদের প্রুফ দেখে, আরেকটি প্লান্ট কি করে? যে সংবাদ ছাপানোর কাজ করে, আরেকটি প্লান্ট সেই সংবাদপত্র বাজারজাতকরণের প্রক্রিয়ায় কাজ করে। তারপরে বলা হয়েছে সিঙ্গেল প্লান্ট ফার্ম। সিঙ্গেল প্লান্ট ফার্ম কি? যে এই ফার্মের অধীনে শুধুমাত্র একটি প্লান্ট কাজ করে বা একটি প্লান্ট থাকে। মাল্টি প্লান্ট ফার্মের কথা বলা হয়েছে। যে মাল্টি প্লান্ট ফার্মে কি হয়? যে ফার্মের অধীনে বহু সংখ্যক প্লান্ট থাকে, সেটি হচ্ছে মূলত মাল্টি প্লান্ট ফার্ম। সুপ্রিয় শিক্ষার্থী, এই গেল প্লান্ট এবং ফার্ম। এখন আসবে শিল্প। এখন আমরা আলোচনা করব এই শিল্প নিয়ে। শিল্প কি এবং এই শিল্পের ভিতরে কি কি বিষয়গুলো অন্তর্ভুক্ত থাকে। শিল্প হচ্ছে যে একই ধরনের দ্রব্য উৎপাদনকারী ও বাজারজাতকরণকারী এবং একই বৈশিষ্ট্যের অধিকারী সবগুলো ফার্মের সমন্বিত রূপকে বলা হয় একটি শিল্প। যদি ধরি যে পোশাক শিল্পের কথা যদি বলি, যে বাংলাদেশে যত ধরনের গার্মেন্টস পোশাক উৎপাদনকারী আছে, সেই গার্মেন্টস পণ্য উৎপাদনকারী এবং বাজারজাতকরণকারী একই বৈশিষ্ট্যের অধিকারী। অর্থাৎ প্রত্যেকটি
ফার্ম তার বৈশিষ্ট্যগুলো একই ধরনের হবে এবং এই যে একই ধরনের বৈশিষ্ট্য বা একই ধরনের কাজ করে সেই ধরনের যতগুলো ফার্ম আছে সবগুলোকে যদি আমরা সমন্বিত করি সেই সমন্বিত রূপ হচ্ছে একটি শিল্প। সেটি যদি বলি আমরা বাংলাদেশের পোশাক শিল্পের কথা বলি সেটি হবে যেমন পত্রিকা শিল্পের কথা বলা যেতে পারে, যে পত্রিকা শিল্পের কথা বলা যায় যেখানে ইত্তেফাক, ইনকলাব, ডেইলি স্টার, আমার দেশ, যুগান্তর, নয়া দিগন্ত, প্রথম আলো ইত্যাদি প্রত্যেকটি এক একটি ফার্ম। আর এই সবগুলো পত্রিকা ফার্ম নিয়েই গড়ে উঠেছে একটি পত্রিকা শিল্প। আবার রিয়েল এস্টেট শিল্পের কথা বলা যায়, রূপায়ণ আবাসিক প্রকল্প, স্টার হাউজিং, বসুন্ধরা আবাসিক প্রকল্প, আমিন মোহাম্মদ হাউজিং প্রকল্প, স্বদেশ প্রপার্টিজ ইত্যাদি প্রত্যেকটি এক একটি ফার্ম। এই সবগুলো ফার্ম একসাথে মিলে হয়েছে হাউজিং ফার্ম, মিলে গড়ে উঠেছে রিয়েল এস্টেট ইন্ডাস্ট্রি। সুপ্রিয় শিক্ষার্থী, তাহলে তোমরা বুঝতে পারলে যে শিল্প এবং ফার্ম এই দুটো বিষয় কিভাবে জড়িত। অর্থাৎ একই ধরনের বৈশিষ্ট্যের অধিকারী বা একই ধরনের কাজ করে এরকম যতগুলো ফার্ম আছে সবগুলো ফার্ম মিলে একত্রিত হয়ে একটি শিল্প স্থাপন করে বা শিল্প গড়ে ওঠে। আমরা এখানে উদাহরণস্বরূপ দুটি উদাহরণ দিয়েছি, একটি হচ্ছে হাউজিং এর উদাহরণ দেওয়া হয়েছে, আরেকটি বলা হয়েছে রিয়েল এস্টেট শিল্পের কথা বলা হয়েছে, আরেকটি বলা হয়েছে পত্রিকা শিল্পের কথা। যেখানে আমরা দেখি যে বিভিন্ন ধরনের পত্রিকা বাংলাদেশে আছে, সেই পত্রিকাগুলো একসাথে এক একটি পত্রিকাকে এক একটি ফার্ম বলা হয় এবং এই সবগুলো ফার্ম নিয়েই গড়ে উঠেছে পত্রিকা শিল্প। এখন আমরা এই ফার্ম, প্লান্ট এবং শিল্প এই তিনটি বিষয় একসাথে যদি চিন্তা করি তাহলে কি আসে দেখি। আপাত দৃষ্টিতে প্লান্ট, ফার্ম এবং শিল্প সবগুলোকেই সমার্থক মনে হয়, কারণ সবগুলো প্রতিষ্ঠানই পণ্য উৎপাদনে, বাজারজাতকরণে নিয়োজিত। তা সত্ত্বেও প্লান্ট, ফার্ম এবং শিল্পের মধ্যে বেশ কিছু পার্থক্য রয়েছে বা পার্থক্য আমরা পাই। যেমন বলতে পারি যে ফার্মের অধীনে প্লান্টের কথা যদি বলি, যে ফার্মের অধীনে একটি আলাদা উৎপাদনের ইউনিট বা কারখানাকে বলা হয় প্লান্ট। একটি ফার্মের অধীনে এক বা একাধিক প্লান্ট কাজ করতে পারে। একটি ফার্মের অধীনে যেমন বলা হচ্ছে সেলফোন তৈরি করা এবং বিক্রি করা ও ফোন সার্ভিসিং, এই এক একটি প্লান্ট। আবার অন্যদিকে যদি বলি যে ফার্ম হলো একটি উৎপাদনকারী প্রতিষ্ঠান, সহজ কথায় উৎপাদনের সবগুলো প্লান্ট এর সমন্বয়ে একটি ফার্ম গঠিত হয়। প্লান্ট দ্রব্য উৎপাদনের একটি ক্ষুদ্রতম ইউনিট, কিন্তু ফার্ম হচ্ছে দ্রব্য উৎপাদনের একটি বৃহত্তর ইউনিট। প্লান্ট হলো ফার্মের একটি অংশ, অন্যদিকে প্লান্ট সমূহের সমন্বয়ে ফার্ম গঠিত হয়। এখন যদি বলি যে ফার্ম এবং শিল্প এই দুটি বিষয় কিভাবে কাজ করে বা কিভাবে জড়িত। ফার্ম হলো শিল্পের অধীনস্থ উৎপাদনের একটি আলাদা প্রতিষ্ঠান, যেমন কেয়া, অ্যারোমেটিক, জেসমিন ইত্যাদি হচ্ছে প্রসাধনী পণ্য উৎপাদনকারী এক একটি ফার্ম। অন্যদিকে বহু সংখ্যক ফার্ম মিলে একটি শিল্প গঠিত হয়, যেমন অ্যারোমেটিক, কেয়া, জেসমিন এইসব কোম্পানি বা এইসব ফার্মগুলি মিলেই বাংলাদেশের প্রসাধনী শিল্প গঠিত হয়। ফার্ম দৃশ্যমান, ভিজিবল, যা খালি চোখে দেখা যায়, কিন্তু শিল্প হচ্ছে অদৃশ্য, যেটা দেখা যায় না, অদৃশ্যমান, ইনভিজিবল, যা খালি চোখে দেখা যায় না। অর্থাৎ আমরা বলতে পারি যে ফার্ম দেখা যায় কিন্তু শিল্প খালি চোখে দেখা যায় না। পরবর্তীতে বলা হয়েছে যে ফার্ম শিল্পের একটি ক্ষুদ্রতম অংশ বা শিল্পের তুলনায় উৎপাদনের একটি ক্ষুদ্রতম ধারণা। অন্যদিকে শিল্প ফার্মের তুলনায় উৎপাদনের একটি বৃহত্তর ধারণা। ফার্ম হলো শিল্পের একটি অংশ, কিন্তু শিল্প হচ্ছে অনেকগুলো ফার্মের একটি সমন্বয় রূপ। এই শিল্প, ফার্ম এবং প্লান্ট
এই তিনটি বিষয়ের আলোচনার প্রেক্ষিতে আমরা বলতে পারি যে ফার্ম এবং শিল্প উৎপাদনের ক্ষেত্রে ঘনিষ্ঠভাবে সম্পর্কিত, কারণ ফার্মের সমন্বয়েই শিল্প গড়ে ওঠে। তাই বলা যায় যে উৎপাদন ক্ষেত্রে ফার্ম এবং শিল্প পৃথক নয়, বরং এরা একে অন্যের পরিপূরক। প্রিয় শিক্ষার্থী, আলোচনার এই পর্যায়ে আমরা মোট আয়, গড় আয় ও প্রান্তিক আয় নিয়ে বিশ্লেষণ করব। মোট আয় কি? প্রথমে আমরা বলি যে মোট আয় বিষয়টা কি। যে কোনো একটি পণ্য বা দ্রব্য উৎপাদনের জন্য কোনো একটি পণ্য বা দ্রব্যের জন্য ভোগকারীগণ সকলে মিলে যে পরিমাণ অর্থ ব্যয় করে, তাই উক্ত দ্রব্যটি উৎপাদনকারী প্রতিষ্ঠানের আয়। অর্থাৎ কোনো একটি দ্রব্য বিক্রয় করে ফার্ম মোট যে পরিমাণ অর্থ আয় করে বা অর্থ লাভ করে, তাই হচ্ছে ফার্মের মোট আয় রূপে পরিগণিত হয়। অর্থাৎ একটি উৎপাদনকারী প্রতিষ্ঠান একটি পণ্যদ্রব্য বিক্রি করে মোট যে পরিমাণ অর্থ লাভ করে, তাই হচ্ছে ফার্মের মোট আয়। কোনো একটি ফার্ম বা উৎপাদন প্রতিষ্ঠান উৎপন্ন দ্রব্য বিক্রি করে যে অর্থ লাভ করে তাকে বলা হয় মোট আয়। অর্থাৎ মোট আয়কে আমরা টিআর দ্বারা প্রকাশ করব। টিআর মানে হচ্ছে টোটাল রেভিনিউ। এই টিআর দ্বারা আমরা মোট আয়কে প্রকাশ করব। ফার্মের বিক্রয়ের মোট পরিমাণকে একক প্রতি বাজার দাম দ্বারা গুণ করলে যা পাওয়া যায় তাকে বলা হয় মোট আয়। ফার্মের প্রতি একক দ্রব্যের দাম যদি 50 টাকা হয় এবং মোট বিক্রয়ের পরিমাণ যদি 100 একক হয়, তবে মোট আয় হবে 5000 টাকা। অর্থাৎ উৎপাদিত পণ্যের অর্থাৎ বিক্রয়কৃত পণ্যের পরিমাণকে বাজার দাম দ্বারা যখন আমরা গুণ দিব, তখনই আমরা মোট আয় পাবো। যেমন টিআর ইজ ইকুয়াল টু পি হচ্ছে বাজার দাম, কিউ হচ্ছে কোয়ান্টিটি। টিআর হচ্ছে মোট আয়, দাম, পরিমাণ। বিক্রয়ের পরিমাণ, বাজার দাম এবং মোট আয়। এই গেল মোট আয়। কিভাবে আমরা মোট আয় নির্ণয় করব বা মোট আয় কি সেটা আমরা জানলাম। যা কোনো একটি পণ্যদ্রব্য বিক্রয় করে উৎপাদনকারী প্রতিষ্ঠান মোট যে পরিমাণ অর্থ লাভ করে সেটি হচ্ছে মোট আয়। আমরা অঙ্কের সূত্রে যদি বলি যে পণ্যের বিক্রয়কৃত পণ্যের পরিমাণকে আমরা বাজার দাম দ্বারা যখন গুণ দিব, তখনই আমরা মোট আয় পাবো। অর্থাৎ বিক্রয়কৃত পণ্যের প্রতি একককে যখন আমরা বাজার দাম দ্বারা গুণ দিব, তখনই আমরা টিআর পাবো, অর্থাৎ মোট আয় পাবো। এখন আমরা দেখব গড় আয় কি। এই গড় আয় অর্থাৎ এই টিআর কে যখন আমরা, গড় আয় হচ্ছে এআর, এভারেজ রেভিনিউ। এই টিআর কে যখন আমরা উৎপাদনের পরিমাণ দ্বারা যখন ডিভাইড করব, তখন আমরা পাবো এআর। এআর হচ্ছে গড় আয়, টিআর হচ্ছে মোট আয়, কিউ হচ্ছে পরিমাণ, অর্থাৎ উৎপাদিত দ্রব্যের পরিমাণ বা বিক্রয়কৃত দ্রব্যের পরিমাণ। আমরা বিক্রয়কৃত দ্রব্যের পরিমাণই বলবো। অর্থাৎ গড় আয় হচ্ছে কোনো দ্রব্যের প্রতিটি একক থেকে প্রাপ্ত আয় কে বলা হয় গড় আয়। কোনো ফার্মের মোট আয়কে উৎপাদনের পরিমাণ দ্বারা যখন আমরা ভাগ করব, তখনই আমরা গড় আয় পেয়ে যাব বা গড় আয় পাবো। যেমন আমরা বলতে পারি যে মোট আয় যদি 5000 টাকা হয়, তাহলে বিক্রয়ের পরিমাণ যদি 100 টাকা হয়, বিক্রয়কৃত দ্রব্যের পরিমাণ যদি 100 একক হয়, তাহলে আমরা এই 100 একক দ্বারা যখন আমরা 5000কে ডিভাইড দেব, তখন আমরা বাজার দাম পেয়ে যাব কত? 50 টাকা। যেমন টিআর ধরে যদি এখন 5000 টাকা এবং উৎপাদনের পরিমাণ হচ্ছে 100, তাহলে আমরা এখানে বাজার দাম পেয়ে যাব 50 টাকা। এইভাবে আমরা এভারেজ রেভিনিউ বের করতে পারি বা এভারেজ রেভিনিউ এভাবে আমাদের বের করতে হবে।
সর্বশেষ যে বিষয়টি আছে সেটি হচ্ছে প্রান্তিক আয়। প্রান্তিক শব্দটি যেখানেই আছে শিক্ষার্থী বন্ধুরা তোমরা জানো, প্রান্তিক শব্দটি যেখানেই আছে সেখানে আমাকে বুঝতে হবে যে এখানে মোটের অতিরিক্ত কোনো কিছু বোঝানো হয়েছে, অর্থাৎ অতিরিক্ত আয়ের সাথে যখন মোট আয়ের সাথে যখন অতিরিক্ত আয় যুক্ত হবে তখনই সেটাকে প্রান্তিক আয় আমাকে বুঝতে হবে যে এখানে প্রান্তিক শব্দ। আমরা এর আগে প্রান্তিক উৎপাদন পড়ছি, প্রান্তিক ব্যয় পড়ছি, এখন তারই ধারাবাহিকতা আমাদের আছে প্রান্তিক আয়। দেখব কি যে অতিরিক্ত এক একক দ্রব্য বিক্রি করে মোট আয়ের সাথে যে অতিরিক্ত আয় যোগ হয় বা সংযোজিত হয় তাকে বলা হয় প্রান্তিক আয়। অন্যভাবে বলা হয় যে বিক্রয়ের পরিবর্তনের সঙ্গে বিক্রয়ের পরিবর্তনের ফলে মোট আয়ের যে পরিবর্তন হয় এই দুয়ের অনুপাতকে বলা হয় প্রান্তিক আয়। প্রান্তিক আয়কে আমরা কিভাবে বের করব, যে প্রান্তিক আয় হচ্ছে এমআর মানে মার্জিনাল রেভিনিউ ইজ ইকুয়াল টু ডেল টিআর বাই ডেল কিউ, ডেল টিআর বাই ডেল কিউ, যেখানে এমআর হচ্ছে প্রান্তিক আয় এবং টিআর হচ্ছে মোট আয়, ডেল টিআর হচ্ছে মোট আয়ের পরিবর্তন এবং ডেল কিউ হচ্ছে পরিমাণের পরিবর্তন। শিক্ষার্থী বন্ধুরা, আমরা প্রান্তিক শব্দটি যেখানে যাই সেখানে বলছি যে প্রান্তিক শব্দ মানে অতিরিক্ত এক একক যুক্ত হবে এখানে, যে অতিরিক্ত এক একক বিক্রির ফলে মোট আয়ের সাথে যে অতিরিক্ত আয় সংযোজিত হয় তাই হচ্ছে প্রান্তিক আয়। প্রান্তিক আয় আমরা সাধারণত বের করব এমআর দ্বারা। এমআর ইজ ইকুয়াল টু ডেল টিআর বাই ডেল কিউ। ডেল টিআর হচ্ছে মোট আয়ের পরিবর্তন, ডেল কিউ হচ্ছে মোট যে আমার উৎপাদনের পরিমাণ বা বিক্রয়কৃত পণ্যের পরিমাণ তার পরিবর্তন। এভাবে আমরা প্রান্তিক আয় বের করব। যেমন একক দ্রব্য বিক্রি করে মোট আয় পাওয়া যায় 30 টাকা, 3 একক দ্রব্য বিক্রি করে মোট আয় পাওয়া যায় 30 টাকা এবং 4 একক দ্রব্য বিক্রি করে মোট আয় পাওয়া যায় 38 টাকা। অর্থাৎ সর্বশেষ বিক্রিকৃত দ্রব্যটির থেকে আমরা যে আয়টি পাই তা হলো 8 টাকা। অর্থাৎ ডেল টি আর হচ্ছে এখানে 38 বিয়োগ 30 সমান হচ্ছে 8 টাকা। অর্থাৎ প্রান্তিক আয় এখানে আমরা দেখতে পাই হলো 8 টাকা। উল্লেখ্য যে মোট আয় অপেক্ষকে অন্তর্করণ করেও প্রান্তিক আয় নির্ণয় করা যেতে পারে। যেমন আমরা যদি বলি মোট আয়কে অন্তর্করণ করব, আমরা এখানে ছোট্ট একটি অন্তর্কলন দেখাবো শিক্ষার্থী বন্ধুরা। TR is equal to function of Q, তাহলে MR কত হয়? MR is equal to del TR by del Q D by dq অর্থাৎ ফাংশন অফ Q। এই ফাংশন অফ Q মানে হচ্ছে TR, ফাংশন অফ Q মানে TR এখানে চলে যাবে। সুতরাং ফাংশন ইজ প্রাইম ইজ Q, এটা হচ্ছে আমাদের উৎপাদনের পরিমাণ বা আমাদের প্রান্তিক আয় আমরা এভাবে বের করব। সুপ্রিয় শিক্ষার্থী, আজকে আলোচনায় আমরা যে বিষয়গুলো দেখলাম, যে প্রথমে আমরা প্ল্যান, ফার্ম এবং শিল্প নিয়ে তোমাদের সাথে আলোচনা করছি, যে প্ল্যান কি, সেখান থেকে ফার্ম এবং ফার্মের পরবর্তী থেকে শিল্প, এই তিনটি বিষয় কিভাবে অঙ্গাঙ্গিভাবে জড়িত সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করলাম। আশা করি তোমরা এখান থেকে অনেক উপকৃত হবা। তারপরে সর্বশেষ যে বিষয়টা আমরা আলোচনা করছি সেটি হচ্ছে মোট আয়, গড় আয় এবং প্রান্তিক আয়। আমরা মোট আয়কে টিআর বলি এবং টিআর আমরা কিভাবে বের করি, যে মোট উৎপাদিত বা মোট বিক্রয়কৃত পণ্যের পরিমাণকে যখন আমরা প্রতিটি একককে যখন আমরা বাজার দাম দিয়ে গুণ দিব তখনই আমরা পেয়ে যাব মোট আয়। এখন তারপরে বলছি যে গড় আয় বা এভারেজ রেভিনিউ আমরা কিভাবে বের করব। এভারেজ রেভিনিউ আমরা বের করব যে টিআরকে যখন আমরা বিক্রয়কৃত পণ্যের পরিমাণ দ্বারা ডিভাইড করব বা ভাগ করব তখনই আমরা প্রতি একক পণ্যের দাম কত সেটি আমরা পেয়ে যাব। সর্বশেষ যে বিষয়টি বলছি সেটি হচ্ছে প্রান্তিক আয়। প্রান্তিক আয় আমরা বের করব এমআর দ্বারা।
MR ইজ ইকুয়াল টু ডেল TR বাই ডেল কিউ, অর্থাৎ মোট আয়ের পরিবর্তন কিভাবে হয়, যা মোট অতিরিক্ত এক একক দ্রব্য বিক্রির ফলে যে অতিরিক্ত আয় সংযোজন হলো, অর্থাৎ মোট আয়ের সাথে যে অতিরিক্ত আয় সংযোজন হলো, সেই অতিরিক্ত আয় সংযোজনকে বা সেই পরিমাণটাকে বলবো আমরা প্রান্তিক আয়। অর্থাৎ উৎপাদনের পরিমাণ পরিবর্তন হলে মোট আয়ের যে পরিবর্তন হয়, বিক্রয়কৃত পণ্যের পরিবর্তনে অতিরিক্ত বিক্রয়কৃত দ্রব্যের অতিরিক্ত এক একক বিক্রির ফলে মোট আয়ের যে পরিবর্তন হয় সেটিকে আমরা বলবো প্রান্তিক আয়। শিক্ষার্থী বন্ধুরা, আজকে ক্লাস এখানেই শেষ করব। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থাকো, সুন্দর থাকো, নিরাপদে থাকো এবং স্বাস্থ্যবিধিগুলো মেনে চলো। সবাই সুস্বাস্থ্য এবং সুন্দর জীবন কামনা করে এখানেই শেষ করছি। সবাইকে ধন্যবাদ।